সকলকে ফিজিক্স টিউটোরিয়াল ফর এমআই স্টুডেন্টে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। এই কোর্সটি মূলত আমি তৈরি করেছি এমআই স্টুডেন্টের জন্য। এই টিউটোরিয়ালগুলোতে আমি এমআই এর ফিজিক্স সিলেবাসের টপিকসগুলোকে খুবই সহজ করে বোঝানোর চেষ্টা করব। এমআই এর পরীক্ষাতে বিগত সালে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে এখানে খুবই সহজ করে বোঝানো হবে। আমি আশা করছি টিউটোরিয়ালগুলো ফিজিক্সে একটি ভালো রেজাল্ট করতে আপনাদের সহায়তা করবে এবং সহায়ক হিসাবে কাজ করবে। আসুন তবে শুরু করা যাক। প্রথমে আমি সিলেবাস নিয়ে আলোচনা করব। এএমআই এর সিলেবাসে যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো হচ্ছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, ওয়েভ অ্যান্ড অসিলেশন এবং সর্বশেষে অপটিক্স। এই চারটি টপিকস থেকে কোশ্চেন সেট হয়। আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি টপিকস থেকে আলোচনা করব এবং প্রত্যেকটি টপিকসে বিগত সালে আসা কোশ্চেনগুলো বাংলা অর্থ করে সহজে উদাহরণ প্রয়োগ করে বোঝানোর চেষ্টা করব। আশা করি সবাই সঙ্গেই থাকবেন। তাহলে আজকে টপিকসটি শুরু করা যাক। আজকে আমি শুরু করব হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স টপিকসটি দিয়ে। এই টপিকসের উপরে যে কোশ্চেনগুলো সবচেয়ে বেশি এসেছে তার মধ্যে অন্যতম একটি কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো কি কি। এই কোশ্চেনটি দেখাই যাচ্ছে অক্টোবর 2012-তে কোশ্চেন 2 এর এতে এসেছে, অক্টোবর 2011-র কোশ্চেন 1-এর এতে এসেছে, এভাবে যে কয়বার এসেছে আমি এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। এখানে অ্যান্সার দেওয়া আছে দ্য ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস আর গিভেন বিলো। কাইনেটিক থিওরি মানে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো নিচে দেওয়া হলো। A gas is composed of large number of minute particles called molecules. একটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত যাদেরকে বলা হয় অণু। The molecules of same gases are all alike but differ from the molecules of other gases. একই গ্যাসের সকল অণু একই রকম কিন্তু অন্য গ্যাসের অণু থেকে তারা আলাদা। অর্থাৎ হাইড্রোজেনের সকল অণু একই রকম, আবার অক্সিজেনের সকল অণু একই রকম, কিন্তু হাইড্রোজেনের অণুগুলো অক্সিজেনের অণু থেকে আলাদা। এই কথাটি এখানে বলা হয়েছে। দ্য মলিকিউলস আর মুভিং অ্যাট র্যান্ডম। অণুগুলো এলোমেলোভাবে ছোটাছুটি করে, ক্লয়েডিং উইথ ইচ আদার, একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, অ্যান্ড আলটিমেটলি উইথ দ্য ওয়ালস অফ কন্টেনার, এবং শেষমেশ যে পাত্রে তারা থাকে সেই পাত্রের দেওয়ালে আঘাত করে। The motion of the molecules obey Newton's law. গ্যাসের অণুগুলোর গতি নিউটনের সূত্র অনুসরণ করে বা মেনে চলে। The actual volume of the perfect gas is negligible comparison with the volume of the vessel. গ্যাসের প্রকৃত আয়তন, অ্যাকচুয়াল ভলিউম অফ পারফেক্ট গ্যাস, প্রকৃত আয়তন, আদর্শ গ্যাসের যে প্রকৃত আয়তন তা অগ্রাহ্য করা যায় গ্যাসের পাত্রের আয়তনের তুলনায়। The distance between the gas molecules is larger than solid and liquid. সলিড এবং লিকুইডের থেকে গ্যাসের অণুগুলোর দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি। হিন্স এ কারণে দ্য ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, তাদের মধ্যে যে আন্তঃআণবিক বল আছে, আকর্ষণ বল, ইজ নেগলিজেবল। তার মানে গ্যাসের অণুগুলো অনেক দূরে দূরে থাকে কঠিন এবং তরল পদার্থের তুলনায়, সেহেতু তাদের মধ্যকার আকর্ষণ বলকে আমরা অগ্রাহ্য করতে পারি। আকর্ষণ বল নেই বললেই চলে। দ্য মলিকিউলস আর পারফেক্টলি হার্ড ইলাস্টিক স্পেয়ার্স। মলিকিউলগুলো হচ্ছে সম্পূর্ণভাবে স্থিতিস্থাপক গোলক, এবং দ্য হোল অফ দ্য এনার্জি ইজ কাইনেটিক, এবং এদের সম্পূর্ণ শক্তিটি গতিশক্তি। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে গ্যাসের অণুগুলো পারফেক্টলি হার্ড ইলাস্টিক স্পেয়ার মানে সম্পূর্ণভাবে স্থিতিস্থাপক গোলক। তো স্থিতিস্থাপক গোলক এই কথাটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলে গ্যাসের অণুগুলোকে আমরা একটু ইমাজিন করতে পারবো বা কল্পনা করতে পারবো। কিরকম দেখা যাক। হার্ড ইলাস্টিক স্পেয়ার্স কারা? ইলাস্টিক কথার অর্থ হচ্ছে স্থিতিস্থাপক, হার্ড মানে সম্পূর্ণরূপে কঠিন স্থিতিস্থাপক গোলক। তো গোলক আমরা একটু চিন্তা করি আমাদের পরিচিত কয়েকটা গোলক নিয়ে। এখানে আমি 3টি গোলক দেখিয়েছি। একটি গোলক আসলে বল। গোলক কি? একটি টেনিস বল, একটি হচ্ছে রাবার বল, এবং তৃতীয়টি নেওয়া হয়েছে একটা রুটি তৈরি করার আগে যে আটার বল তৈরি করি আমরা, সেই বল। এই 3টি বলের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে টেনিস বলটি স্থিতিস্থাপক,
কিন্তু সম্পূর্ণ স্থিতিস্থাপক না। কেন? কারণ এই টেনিস বলকে যদি আমরা চাপ প্রদান করি, চাপ দিই বা বল প্রদান করি, তাহলে সেটা সংকুচিত হবে বা আকারে বিকৃতি ঘটবে, কিন্তু বল অপসারণ করার সঙ্গে সঙ্গে সে কিন্তু আগের অবস্থায় ফিরে যাবে না, কিছুটা লেট হবে। কিন্তু রাবারের বলটায় যদি আমরা চাপ প্রদান করি বা বল প্রদান করি, সেই বল প্রদান করার পর বল অপসারণের সঙ্গে সঙ্গে সে আগের অবস্থায় ফিরে যেতে পারবে। তাহলে টেনিস বল থেকে রাবারের বলটা বেশি স্থিতিস্থাপক। এরপরে আসি রুটি তৈরির বল। এটাতে যদি আমরা কোনো বল প্রয়োগ করি, তাহলে সে কখনোই আগের অবস্থায় ফিরে যাবে না, মানে সে মানে সম্পূর্ণভাবে অস্থিতিস্থাপক গোলক। তাহলে এই তিনটি বলকে যদি আমরা গতিশক্তি দিই, অর্থাৎ আমরা যদি একটা নির্দিষ্ট হাইট থেকে ফেলি, তাহলে দেখা যাবে এইটা সম্পূর্ণ গতিশক্তি হারাবে না, কিছুটা গতিশক্তি হারাবে, অর্থাৎ সে যতটা উপর থেকে পড়বে তার অর্ধেকটা উঠবে। এটাকে যদি আমি ফেলি তাহলে দেখা যাবে বেশিরভাগটা উঠবে আর এটা আর উঠবে না, অর্থাৎ যতটুকু শক্তি এর মধ্যে দেওয়া হবে পুরাটা স্থিতি শক্তিতে চলে যাবে, এর বেশিরভাগ গতিশক্তিতে ফেরত যাবে, এর অর্ধেকটার মতো গতিশক্তিতে ফেরত যাবে। তাহলে দেখা যাক কি হয়, আমরা একটু অ্যানিমেশন করে দেখার চেষ্টা করি। এই যে এই ঘটনাটাই ঘটবে, টেনিস বলটা এখান থেকে ফেলেছিলাম এই পর্যন্ত গিয়েছে, এইটা এখান থেকে ফেলেছিলাম এই প্রায় কাছাকাছি চলে গেছে, আর আটার বলটা যায়নি। অর্থাৎ যারা স্থিতিস্থাপক গোলক তাদের মধ্যে গতিশক্তির ব্যাপারটা বেশি থাকে। তাহলে এই সূত্রে আমরা এখন আসি। দ্য মলিকিউলস আর পারফেক্টলি হার্ড ইলাস্টিক স্পেয়ার্স। অণুগুলো হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক গোলক, অ্যান্ড দ্য হোল অফ দেয়ার এনার্জি ইজ কাইনেটিক, এবং এই জন্য তাদের সম্পূর্ণ শক্তিটাই গতিশক্তি। তাহলে এই কথার সাথে এই কথাটা আমাদের মিলছে যে যেটা স্থিতিস্থাপক তার গতিশক্তি তত বেশি থাকবে। আচ্ছা, এরপরের অ্যাজাম্পশনটা হচ্ছে the size of the molecule is infinitesimally small as compared to the average distance traveled by a molecule between any two consecutive collision called is free path. একটা অণু পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী যেই সোজা পথটুকু চলে সেটাকে বলা হয় ফ্রি পাথ। এই ফ্রি পাথের থেকে তার সাইজ অত্যাধিক ছোট। এই সাতটি হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় কোশ্চেনে যাই। দ্বিতীয় কোশ্চেনটি কি আছে? এইটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, অত্যধিক গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটি অনেকবার এসেছে, এখানে আমি 3 বার দেখিয়েছি, আরো অন্যভাবে একটু ঘুরিয়ে অন্যভাবে দিয়েছে কয়েকবার, আমি সেটাও দেখাবো। তো ডিডাক্ট অ্যান এক্সপ্রেশন, একটি সমীকরণ প্রতিপাদন করো ফর দ্য প্রেসার এক্সার্টেড অন দ্য ওয়াল অফ এ কন্টেইনার বাই পারফেক্ট গ্যাস। আদর্শ গ্যাস তার পাত্রের দেওয়ালে কতটুকু চাপ প্রদান করে সেটার জন্য একটা সমীকরণ এখানে প্রতিপাদন করতে বলা হয়েছে। এজন্য আমরা একটি পাত্র ধরে নেব, পাত্র ধরে নেওয়া হবে, পাত্রের প্রত্যেকটি সাইডের দৈর্ঘ্য এল, অর্থাৎ দৈর্ঘ্য এল, প্রস্থ এল, উচ্চতাও এল। তো এই কথাটাই এখানে বলা হয়েছে, লেট আস কনসিডার এ পারফেক্ট গ্যাস এনক্লোজড ইন এ কিউবিক্যাল ভ্যাসেল সাইড লেন্থ এল। এল দৈর্ঘ্যের, মানে দৈর্ঘ্য প্রস্থ সব সাইডের এল দৈর্ঘ্যের একটি কিউবিক্যাল ভ্যাসেল বা ঘনকার পাত্র কল্পনা করি। উই অ্যাজিউম দ্যাট এন নাম্বার অফ গ্যাস মলিকিউল ইজ ইন দ্য ভ্যাসেল। আমরা ধরলাম যে, অ্যাজিউম করলাম যে এর মধ্যে এন সংখ্যক অণু আছে। Out of this, n/3 number of molecules traveling to each coordinate axis x, y and z. তার মধ্যে 3 ভাগের 1 ভাগ যে কোনো একদিকে দৌড়াবে। অর্থাৎ আমার যদি এই পাত্রে 9টি অণু থাকে তাহলে 3টি x অক্ষ বরাবর, 3টি y অক্ষ বরাবর, 3টি z অক্ষ বরাবর। যদি 90টি থাকে তাহলে 30টি x অক্ষ বরাবর, 30টি y অক্ষ বরাবর, 30টি z অক্ষ বরাবর দৌড়াবে। তাহলে আমরা এটা একটু পরে দেখব। আমরা আরেকটা অ্যানিমেশন দেখে আসি, সেই অ্যানিমেশনটাতে আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি। এইখানে এই যে এই পাত্রের মধ্যে 9টি অণু আছে, 9টি অণুর 3টি অণু x অক্ষ বরাবর, 3টি অণু y অক্ষ বরাবর, 3টি অণু z অক্ষ বরাবর দৌড়াচ্ছে। এই ঘটনাটাই ঘটে কারণ গ্যাস সব দিকে সমান চাপ দেয়। যদি এদিকে বেশি দৌড়াতো, বেশি অণু এদিকে আঘাত করতো, তাহলে বেশি পরিমাণে চাপ এই দেওয়ালে থাকতো। তার মানে সব দিকে যেহেতু সমান পরিমাণ চাপ দেয়, সব দিকে সমান সংখ্যক অণু দৌড়াবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে এগেইন লিট, আবার ধরি, দ্য ভেলোসিটি অফ মলিকিউলস ইজ সি। প্রত্যেকটা অণুর গতিশক্তিকে আমরা সি ধরেছি। অ্যান্ড এম ইজ দ্য মাস অফ এ মলিকিউল। একটা অণুর ভর আমরা ছোট হাতের এম ধরেছি, একটা অণুর ভর হচ্ছে এম।
সো সি ইকুয়াল টু ভেলোসিটি অফ মলিকিউলস বিফোর কলিশন। এই যে অণুটা এভাবে এইবার এই দেওয়ালে আরেকবার এই দেওয়ালে ধাক্কা খেতে থাকবে, তো এই ধাক্কা খাওয়ার আগে আমরা ধরলাম যে তার বেগ ছিল সি। যেহেতু বেগ একটি ভেক্টর রাশি, সেহেতু ফিরে আসার সময় তার বেগ হবে মাইনাস সি। মোমেন্টাম মানে ভরবেগ বিফোর কলিশন, ভরবেগ ধাক্কা খাওয়ার পূর্বে থাকবে এমসি, মোমেন্টাম আফটার কলিশন ইকুয়াল টু মাইনাস এমসি। কারণ ফিরে আসার সময় সেটাও একটা ভরবেগও একটা ভেক্টর রাশি, সেহেতু উল্টা দিকে যখন যাবে তখন সে মাইনাস এমসি হবে। হিন্স চেঞ্জ ইন মোমেন্টাম পার কলিশন পার মলিকিউল, প্রত্যেকটা অণুর প্রত্যেকটা সংঘর্ষে ভরবেগের পরিবর্তন কতটুকু ঘটবে সেটা হচ্ছে মাইনাস এমসি মাইনাস এমসি। কেন? শেষ অবস্থা মাইনাস আদি অবস্থা, শেষ অবস্থা হচ্ছে মাইনাস এমসি, আদি অবস্থা হচ্ছে এমসি। তাহলে শেষ অবস্থা মাইনাস আদি অবস্থা, তার মানে মাইনাস এমসি মাইনাস এমসি মাইনাস টু এমসি হবে। মাইনাস টু এমসি আমরা আসলে এই মাইনাস দ্বারা কি বোঝাচ্ছি? মাইনাস দ্বারা দিক বোঝাচ্ছি। এখন আমি যদি বলি যে আমি আসলে দিক চাই না, আমি শুধু মান চাই, তাহলে এই মডুলাস করতে হয়। মডুলাস মাইনাসটা বাদ চলে যায়, মডুলাস করলে টু এমসি হয়। তাহলে আমি ভরবেগের পরিবর্তন আমি মেপে ফেললাম। আমি আসলে এটা করছি কেন সেটাও আমার একটু জানা দরকার। কারণ আমরা চাইছি গ্যাসের চাপ নির্ণয় করতে, আর চাপ নির্ণয় করতে হলে আমরা নিউটনের সূত্রের সহায়তা নিতে পারি। কারণ আগে আমরা শিখে এসেছি গ্যাসের গতিশক্তি নিউটনের গতিসূত্রের মেনে চলে, গতিসূত্রকে মেনে চলে। তাহলে যদি গতিসূত্রকে মেনে চলে, তাহলে নিউটনের গতিসূত্রে বলা আছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা এখানে ভরবেগের পরিবর্তনের হার বের করতে পারলে সেটা আমাদের বল দিবে, এবং বলকে যদি এরিয়া দিয়ে ভাগ করি তাহলেই আমি পেয়ে যাব আমার সেই আকাঙ্ক্ষিত চাপ। আমরা আসলে চাপ মাপতে চাইতেছি। সাপোজ টি ইজ দ্য টাইম, আমরা এখানে ভরবেগের পরিবর্তন মেপেছি। এখন যদি আমি এটাকে টাইম দিয়ে ভাগ করি তাহলে ভরবেগের পরিবর্তনের হার পাবো। এখন টাইমটা কিভাবে বের করা যায়? টি ইজ দ্য টাইম বিটুইন টু কনসিকিউটিভ কলিশন, টি হচ্ছে দুটি পরপর সংঘর্ষের মধ্যবর্তী সময়। হিন্স এল ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু ওয়ালস, যেহেতু এই দুইটা দেওয়ালের মধ্যে দূরত্ব হচ্ছে এল। ডিস্টেন্স ট্রাভেলড বাই এ মলিকিউল বিটুইন টু কনসিকিউটিভ কলিশন, দুটি পরপর ধাক্কার মাঝখানে কতটুকু দূরত্ব যাবে? সে অবশ্যই 2l দূরত্ব যাবে, একবার এদিকে একবার এদিকে। তার মানে এল পরিমাণ যাবে, এল পরিমাণ আসবে, 2l দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এরপরে আমরা একটা ফিজিক্সের খুব সহজ সূত্র ইউজ করব। আমরা চাইছি টাইম বের করব। তো টাইম বের করতে হলে যে সূত্রটা ইউজ করা যায়, যে আমরা জানি বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, তাহলে ভেলোসিটি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইম হবে কি? টাইমটা এখানে গেল, ভেলোসিটি এখানে আসবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই ভেলোসিটি। তো আমরা একটু আগে দেখে এসেছি যে আমাদের ডিস্টেন্স হচ্ছে 2l, আর আমাদের ভেলোসিটি হচ্ছে, গ্যাসের ভেলোসিটি হচ্ছে c। তাহলে ডিস্টেন্স হচ্ছে 2l বাই c, তাহলে টাইম পাওয়া গেল t ইকুয়াল টু 2l বাই c। এখন আমরা বলবো চেঞ্জ ইন মোমেন্টাম পার কলিশন পার সেকেন্ড পার মলিকিউল, প্রত্যেকটা অণু এক সেকেন্ডে কতটুকু ভরবেগের পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন ডেল মোমেন্টাম মানে ভরবেগের পরিবর্তন বাই সময়। তাহলে আমি পাচ্ছি 2mc হচ্ছে ভরবেগের পরিবর্তন ডেল মোমেন্টাম, আর টি হচ্ছে এই যে 12 বাই সি। তাহলে এখানে বসালে ভাগটাকে গুণাকারে যদি আমি দেখাই তাহলে সিটা উপরে যাবে, 12টা নিচে যাবে, 2 কেটে যাবে, এমসি স্কোয়ার বাই এল। এটা হচ্ছে একটা অণুর এক সেকেন্ডে ভরবেগের পরিবর্তন, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার, একটা অণুর ভরবেগের পরিবর্তনের হার। তো একটা দেওয়ালে কতগুলো অণু ধাক্কা দেবে? যদি এখানে n সংখ্যক থাকে, আমি বলেছিলাম n/3 সংখ্যক অণু এক দেওয়ালে ধাক্কা দেবে, তাহলে আমরা এক দেওয়ালেরটা যদি বের করতে চাই তাহলে এটা আমাকে করতে হবে সো দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডিউ টু n/3 molecules, n/3 ইন্টু এমসি স্কোয়ার বাই এল। n/3 দ্বারা গুণ করলাম কারণ একটা অণুর এতটুকু, n/3 অণুর এতগুলো গুণ হবে। ফ্রম নিউটনস ল, নিউটনের সূত্র থেকে আমি জানি ভরবেগের পরিবর্তনের হার, এটা ছিল কি? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখানে আমরা সমান ধরে নেব, এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান। এখন আমি চাচ্ছি চাপ বের করতে, তাহলে চাপটা কি? প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, এটা আমরা জানি। প্রেসার হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে ফোর্স বাই এরিয়া, তাহলে ফোর্স এখানে পাওয়া গেছে সেটা হচ্ছে n/3 mc স্কোয়ার বাই এল, এখানে বসিয়ে দিলাম। এরিয়া কি? একটা দেওয়ালের দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ এল, সেহেতু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এল স্কোয়ার।
এই যে এ হচ্ছে এল স্কোয়ার, তাহলে এন এম সি স্কোয়ার, এন বাই থ্রি এম সি স্কোয়ার বাই এল উপরে ছিল, নিচে এল স্কোয়ার ছিল, এটাকে যদি উল্টে দিই তাহলে ওয়ান বাই এল স্কোয়ার হয়, তাহলে এন এম সি স্কোয়ার বাই থ্রি এল কিউব। এখন এটাকে আমি এই থ্রিটাকে আলাদা করতে পারি ওয়ান বাই থ্রি লিখে, এন ইন্টু এম, এম ইন্টু এন লিখেছি, ভি হচ্ছে এল কিউব, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এল কিউব ইকুয়াল টু ভি, অর্থাৎ এটা আয়তন, এখানে লিখে দেওয়া হয়েছে যে এটা এল কিউব মানে ভি, ভি লিখে দিলাম, আর সি স্কোয়ার থেকে গেল। তারপরে এন এম, একটা অণুর ভর এম আর এন সংখ্যক অণু আছে, তাহলে এটা হচ্ছে মোট ভর হয়ে যাবে, তাহলে এন ইন্টু এম হয় মোট ভর বড় হাতের এম, সেটা লিখলাম নিচে ভি। এখন সি স্কোয়ার থেকে গেল, তাহলে প্রেসার লিখতে পারি আমরা পি ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার, কারণ একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। এই যে এম বাই ভি ইকুয়াল টু রো, এটা হচ্ছে ঘনত্ব। দিস ইজ দ্য এক্সপ্রেশন, এটাই হচ্ছে সমীকরণ ফর দ্য প্রেসার এক্সার্টেড অন দ্য ওয়াল অফ এ কন্টেনার বাই পারফেক্ট গ্যাস, এটাই হচ্ছে একটা গ্যাসের পাত্রে আদর্শ গ্যাসের দ্বারা প্রযুক্ত চাপের সমীকরণ। আচ্ছা, এই কোশ্চেনটা মাঝে মধ্যে আমি বলেছিলাম যে একটু ঘুরিয়ে দেয়, সেটা এরকম, শো দ্যাট দ্য প্রেসার এক্সার্টেড বাই এ পারফেক্ট গ্যাস, দেখাও যে একটা গ্যাস যতটুকু চাপ দেয় is 2/3 of the kinetic energy of the molecule in unit volume, তার মানে আমি যতটুকু গ্যাসের চাপ পাবো সেটা হচ্ছে ওই গ্যাসের ইউনিট ভলিউম মানে একক আয়তনে গতিশক্তি যতটুকু আছে তার 3/2 ভাগ, 3/2 ভাগ পরিমাণ আমাকে গতিশক্তিটার 3/2 ভাগ পরিমাণ চাপে ব্যয় করবে তারা। সেটা কিভাবে দেখা যায়, প্রেসার পি ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার, এটা আগে থেকে দেখে এসেছি, আমরা আগে প্রমাণ করলাম একটু আগে। 1/3টা যদি আমি এখানে রেখে দিই, 2/2 দ্বারা গুণ করা হলো, আমরা এখানে 2/2 দ্বারা গুণ করলাম, মানে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, আসলে কি করলাম 2 কেটে দিলে এখানে একটা 1 দিয়ে গুণ করা কোনো দোষের কিছু নয়। এখন 2টাকে আমি এখানে নিয়ে গেলাম আর 1টাকে যদি এখানে নিয়ে যাই, মানে এইখানে জায়গার পরিবর্তন করা হয়েছে, গুণের সময় এটা করা যায়, 2 ইন্টু 1, 1 ইন্টু 2 একই কথা। আচ্ছা, এই পর্যন্ত তাহলে 2/3 1/2 রো সি স্কোয়ার, রো হচ্ছে একক আয়তনের ভর আর সি স্কোয়ার হচ্ছে বেগের স্কোয়ার, সি স্কোয়ার হচ্ছে বেগের স্কোয়ার, তাহলে রো হচ্ছে একক আয়তনের ভর, তাহলে ভর আমরা একটা সূত্র জানি হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখানে এটা হচ্ছে ভরের কাজ করছে, এম এর কাজ করছে, সি হচ্ছে বেগ ভি স্কোয়ারের কাজ করছে, তাহলে হাফ এম ভি স্কোয়ারের মতো এটা হচ্ছে ই কে, এটা কতটুকুর গতিশক্তি, যেহেতু এটা একক আয়তনের ভর ছিল, এটা একক আয়তনের গতিশক্তি, সেই কথাটা এখানে লিখে দেব, সো দ্যাট দ্য প্রেসার এক্সার্টেড by the perfect gas is 2/3 of the kinetic energy of the molecules in unit volume, একক আয়তনে যতটুকু গতিশক্তি থাকে তার 3/2 ভাগ প্রেসার হিসাবে ব্যবহৃত হয় বা প্রেসার হিসাবে প্রযুক্ত হয়, এটাই প্রুভড, এইটাও ওই যে দুবার এসেছে এইভাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের জন্য নেক্সটে আবারও আমি আসবো, আবারও এভাবে টিউটোরিয়াল তৈরি করব এবং আশা করি এই টিউটোরিয়ালগুলো আপনাদের ফিজিক্স বোঝার কাজে কিছুটা হলেও হেল্প করবে। আর এটা দেখে যদি আপনারা বিন্দু পরিমাণও ফিজিক্সকে বুঝে থাকেন সেটাই আমার সার্থকতা, আর ফিজিক্সকে বোঝার যদি কোনো আগ্রহ লাভ করেন সেটাই আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফিজিক্সের সাথে থাকবেন, বিজ্ঞানের সাথে থাকবেন, এই বলে আমার টিউটোরিয়াল আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।